ফ্লোরিডায় নাহিদা বৃষ্টির প্রথম জানাজা সম্পন্ন। নজিরবিহীন পরিস্থিতি, একদিনের রাষ্ট্রপতি শাসন হবে পশ্চিমবঙ্গে। ট্রাম্পের শান্তি প্রস্তাবের পরপরই সুবাতাস বইছে বিশ্ববাজারে। ইসরায়েলের পরমাণু বোমার তথ্য চেয়ে বিরল চিঠি। সবাইকে আমন্ত্রণ নাগরিক প্রতিদিনের নিয়মিত আয়োজন নাগরিক বিশ্বে। সাথে আছি আমি নুসরাত জাহান জেরিন। এতক্ষণ দেখছিলাম সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় গতকাল বুধবার বেলা 2টায় টাম্পায় বৃষ্টির জানাজা অনুষ্ঠিত হয়। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী, শিক্ষক ও বাংলাদেশি কমিউনিটির অনেকে জানাজায় অংশ নেন। মায়ামির বাংলাদেশ কনসুলেটের একজন প্রতিনিধিও জানাজায় উপস্থিত ছিলেন। বৃষ্টির মরদেহ পাঠানোর সময় মায়ামির বাংলাদেশ কনসুলেটের প্রতিনিধি অরল্যান্ডো বিমানবন্দরে উপস্থিত থাকবেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় গতকাল বুধবার বেলা 2টায় টাম্পায় বৃষ্টির জানাজা অনুষ্ঠিত হয়। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী, শিক্ষক ও বাংলাদেশি কমিউনিটির অনেকেই জানাজায় অংশ নেন। মায়ামির বাংলাদেশ কনসুলেটের একজন প্রতিনিধিও জানাজায় উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং মিনিস্টার গোলাম মর্তুজা গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব তথ্য জানিয়েছেন। গোলাম মর্তুজা আরও লিখেছেন, জানাজার পর বৃষ্টির মরদেহ টাম্পা ফিউনারেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি উড়োজাহাজে মরদেহ বাংলাদেশের পথে রওনা হবে। দুবাই বিরতি ও ফ্লাইট পরিবর্তনের পর বৃষ্টির মরদেহ আগামী 9 মে সকাল 8টা 40 ঢাকায় পৌঁছাবে। বৃষ্টির মরদেহ পাঠানোর সময় মায়ামির বাংলাদেশ কনসুলেটের প্রতিনিধি অরল্যান্ডো বিমানবন্দরে উপস্থিত থাকবেন। ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস মায়ামির বাংলাদেশ কনসুলেটের সঙ্গে সমন্বয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে পুরো বিষয়টি তত্ত্বাবধান করছে। আইরিন হাসান, নাগরিক প্রতিদিন। সদ্য শেষ হওয়া বিধানসভা ভোটে তৃণমূলের শোচনীয় পরাজয়ের পরেও একে পরাজয় বলে মানতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। সে কারণে তিনি লোকভবনে গিয়ে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন না বলে ঘোষণা করেছেন। এদিকে আজ বৃহস্পতিবার রাত 12টায় সাংবিধানিকভাবে শেষ হয়ে যাচ্ছে তার সরকারের মেয়াদ। তারপর কি হবে তা নিয়ে ইতোমধ্যে প্রশ্ন উঠছে জনমনে। কারণ বিজেপি নেতৃত্ব ঠিক করেছেন আগামী 9 মে শনিবার রবীন্দ্র জন্মজয়ন্তীর দিন তাদের মন্ত্রীরা শপথ নেবেন। পশ্চিমবঙ্গের নতুন রাজ্য সরকার শপথ গ্রহণের আগের 24 ঘন্টা ব্যতিক্রমীভাবে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হবে, এমনটাই মত দিয়েছেন প্রবীণ আইনজ্ঞরা। প্রবীণ রাজনীতিক থেকে শুরু করে আইন বিশ্লেষকরা জানিয়েছেন, এর আগে ভারতের কোথাও এমন কোনো ঘটনার নজির নেই। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিচে যাবো। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। সদ্য শেষ হওয়া বিধানসভা ভোটে তৃণমূলের শোচনীয় পরাজয়ের পরেও একে পরাজয় বলে মানতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। সে কারণে তিনি লোকভবনে গিয়ে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন না বলে ঘোষণা করেছেন। এদিকে আজ বৃহস্পতিবার রাত 12টায় সাংবিধানিকভাবে শেষ হয়ে যাচ্ছে তার সরকারের মেয়াদ। তারপর কি হবে তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠছে জনমনে। কারণ বিজেপি নেতৃত্ব ঠিক করেছেন আগামী 9 মে শনিবার রবীন্দ্র জন্মজয়ন্তীর দিন তাদের মন্ত্রীরা শপথ নেবেন। শেষ পর্যন্ত তৃণমূল নেত্রী তার অবস্থানে অনড় থাকলে আগামীকাল 8 মে শুক্রবার অর্থাৎ পশ্চিমবঙ্গের নতুন রাজ্যের সরকার শপথ গ্রহণের আগের 24 ঘন্টা ব্যতিক্রমীভাবে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হবে, এমনটাই মত দিয়েছেন প্রবীণ আইনজ্ঞরা। প্রবীণ রাজনীতি থেকে শুরু করে আইন বিশ্লেষকরা জানিয়েছেন, এর আগে ভারতের কোথাও এমন কোনো ঘটনার নজির নেই। ভারতের সাংবিধানিক রীতি অনুযায়ী ভোটের ফলাফল ঘোষণার সময়ে শাসক দল তাদের পরাজয় নিশ্চিত জানতে পারার সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রী রাজভবনে গিয়ে পদত্যাগ করে আসেন। সংসদীয় রাজনীতিতে এটা একটা সাংবিধানিক সৌজন্যের প্রকাশ। রাজ্যপাল তখন নতুন সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত বিদায়ী মুখ্যমন্ত্রীকে কেয়ারটেকার সরকারের দায়িত্ব পালন করার অনুরোধ জানান। নতুন মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার শপথ নেওয়ার আগে তিনিই কাজ চালান, কিন্তু কেয়ারটেকার মুখ্যমন্ত্রী কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রেও একই রীতি প্রচলিত। আইরিন হাসান, নাগরিক প্রতিদিন। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের দীর্ঘ উত্তেজনার মধ্যেই নতুন করে শান্তির সম্ভাবনা দেখা দিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান যুদ্ধ দ্রুতই শেষ হওয়ার পথে। তার এই বক্তব্যের পরই বিশ্ববাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমে ব্যারেল প্রতি $100 নিচে নেমে এসেছে। পাশাপাশি বৈশ্বিক শেয়ার বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের দীর্ঘ উত্তেজনার মধ্যেই নতুন করে শান্তির সম্ভাবনা দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান যুদ্ধ দ্রুত শেষ হওয়ার পথে। তার এই বক্তব্যের পরই বিশ্ববাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমে ব্যারেল প্রতি $100 নিচে নেমে এসেছে। পাশাপাশি বৈশ্বিক শেয়ার বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। সূত্রগুলোর তথ্য অনুযায়ী ইরান বর্তমানে যুক্তরাষ্ট্রের পাঠানো একটি শান্তি প্রস্তাব পর্যালোচনা করছে। প্রস্তাবে যুদ্ধ বন্ধের কথা বলা হলেও ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খুলে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে এখনও চূড়ান্ত সমঝোতা হয়নি। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, গত 24 ঘণ্টায় দুই পক্ষের মধ্যে খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং দ্রুত সমাধানের বিষয়ে তিনি আশাবাদী। উল্লেখ্য, 2026 সালের 28 ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাত মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্ব অর্থনীতিতে বড় চাপ তৈরি করে, কারণ বিশ্বের প্রায় 1/5 জ্বালানি তেল হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, 1 পৃষ্ঠার একটি খসড়া সমঝোতার স্মারক নিয়ে দর কষাকষি চলছে। চুক্তি হলে যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি, 30 দিনের মধ্যে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল পুনরায় শুরু, ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল এবং পারমাণবিক ইস্যুতে নতুন আলোচনা শুরু হতে পারে। তবে ইরানের ভেতরে এ প্রস্তাব নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। দেশটির কিছু প্রভাবশালী নেতা এটিকে বাস্তবসম্মত চুক্তির বদলে যুক্তরাষ্ট্রের ইচ্ছার তালিকা বলে কটাক্ষ করেছেন। ফলে আশার আলো দেখা গেলেও চূড়ান্ত সমঝোতার পথ এখনও পুরোপুরি মসৃণ নয়। সাবা খান, নাগরিক প্রতিদিন। অনেকটা নজিরবিহীনভাবেই এবার ইসরায়েলের পরমাণু সক্ষমতা নিয়ে সরব হয়ে উঠেছেন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা। সম্প্রতি মার্কিন কংগ্রেসের ডেমোক্রেট আইন প্রণেতাদের একটি দল এই বিষয়ে মার্কিন সরকারের স্পষ্ট বক্তব্য চেয়ে একটি চিঠি পাঠিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে। এতে তারা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধকে কারণ হিসেবে উল্লেখ করে এ বিষয়ে জরুরি ভিত্তিতে আরও স্বচ্ছতা প্রয়োজন বলে জানান। অনেকটা নজিরবিহীনভাবেই এবার ইসরায়েলের পরমাণু সক্ষমতা নিয়ে সরব হয়ে উঠেছেন যুক্তরাষ্ট্রের আইনি প্রণেতারা। সম্প্রতি মার্কিন কংগ্রেসের ডেমোক্রেট আইনি প্রণেতাদের একটি দল এই বিষয়ে মার্কিন সরকারের স্পষ্ট বক্তব্য চেয়ে একটি চিঠি পাঠিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে। এতে তারা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধকে কারণ হিসেবে উল্লেখ করে এ বিষয়ে জরুরি ভিত্তিতে আরও স্বচ্ছতা প্রয়োজন বলে জানান। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, কংগ্রেসের 30 জন সদস্যের স্বাক্ষরিত সেই চিঠিতে মধ্যপ্রাচ্যের পারমাণবিক ভারসাম্য, এই সংঘাতের যে কোনো পক্ষের মাধ্যমে উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি এবং এই ধরনের পরিস্থিতির জন্য মার্কিন প্রশাসনের পরিকল্পনা ও জরুরি অবস্থা সম্পর্কে সম্পূর্ণ অবহিত থাকার বিষয়ে কংগ্রেসের একটি সাংবিধানিক দায়িত্ব রয়েছে বলে উল্লেখ করা হয়। কংগ্রেস সদস্যরা জানান, ইসরায়েলের পরমাণু সংক্রান্ত সকল তথ্য যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে বলে বিশ্বাস করা যায় না। ডেমোক্রেট দলের কংগ্রেস সদস্যরা জানান, এই সংঘাতের একটি পক্ষের পারমাণবিক সক্ষমতা সম্পর্কে আনুষ্ঠানিক অস্পষ্টতার নীতি মধ্যপ্রাচ্যে একটি সুসংগত নিরস্ত্রীকরণ নীতিকে অসম্ভব করে তোলে। এটি ইরান, সৌদি আরব এবং এই অঞ্চলের প্রতিটি রাষ্ট্রের জন্য প্রযোজ্য, যারা তাদের প্রতিবেশীদের সক্ষমতা সম্পর্কে তাদের ধারণার ভিত্তিতে সিদ্ধান্ত নিচ্ছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো সেই চিঠিতে আইনি প্রণেতারা সরাসরি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছে জানতে চেয়েছেন যে ইসরায়েলের কাছে কী ধরনের পারমাণবিক সক্ষমতা রয়েছে, পাশাপাশি তেল আবিবের কাছে কী পরিমাণ ওয়ারহেড ও লঞ্চার রয়েছে। এ সময় তারা বিশেষভাবে দিমোনায় অবস্থিত নেগেভ নিউক্লিয়ার রিসার্চ সেন্টারের উপর গুরুত্ব দিয়েছেন।
যা দীর্ঘদিন ধরে ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির কেন্দ্রবিন্দু হিসেবে বিশ্বাস করা হয়। ধারণা করা হয় যে 1960-এর দশক থেকে ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। তবে ওয়াশিংটন ডিসি ভিত্তিক নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভের অনুমান অনুযায়ী ইসরায়েলের কাছে 90টি পারমাণবিক ওয়ারহেড, 750 থেকে 1110 কেজি প্লুটোনিয়াম মজুদ, পারমাণবিক অস্ত্র নিক্ষেপে সক্ষম 6টি সাবমেরিন এবং 4800 থেকে 6500 কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এই ছিল নাগরিক বিশ্বের আজকের আয়োজন। পরবর্তী আপডেট পেতে নাগরিক প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।